আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এন্ড সিস্টোলিক ভলিউম, স্ট্রোক ভলিউম, ইজেকশন ফ্র্যাকশন। আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। ফার্স্ট অফ অল, এন্ড ডায়াস্টোলিক ভলিউম এটা বোঝানোর আগে আমরা যদি একটু সামারাইজ করে নিই। প্রথমে আমরা যদি একটু কার্ডিয়াক সাইকেলটা একটু বুঝে নিই, যে আমাদের কার্ডিয়াক সাইকেলটা শর্টকাটে যদি একটু আমরা শেষ করে দিই। এটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে ব্লাডটা আসে হচ্ছে রাইট এট্রিয়ামে। সেখান থেকে ব্লাডটা রাইট এট্রিওভেন্ট্রিকুলার অরিফিস দিয়ে পৌঁছায় হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। সেখান থেকে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে ব্লাডটা যায় হচ্ছে লাংসে। পরবর্তীতে সেই ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে পালমোনারি ভেইনের মাধ্যমে, চারটা পালমোনারি ভেইনের মাধ্যমে রাইট লেফট এট্রিয়ামে এসে পৌঁছায়। সেখান থেকে সেই ব্লাডটা আমাদের সরাসরি লেফট এট্রিওভেন্ট্রিকুলার অরিফিস দিয়ে কোথায় যায়? লেফট ভেন্ট্রিকলে। তো এই লেফট ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে ব্লাডটা আমাদের পুরো হোল বডিতে ছড়ায় পড়ে কিসের মাধ্যমে? অ্যাওর্টার মাধ্যমে। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট, যে যখন ব্লাডগুলা থেকে পেরিফেরি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো পেরিফেরি থেকে কোথায় আসে? পেরিফেরি থেকে রাইট এট্রিয়ামে আসে, আর সেখান থেকে রাইট ভেন্ট্রিকুলে যায়। তো এখন এখানে ব্লাড ঢোকার জন্য অবশ্যই এটা কি লাগবে? ডায়াস্টোলের সময় ঘটনাটা ঘটবে, ডায়াস্টোল। আর সিস্টোল যখন হবে তখন এই ভেন্ট্রিকলগুলো বা এট্রিয়ামগুলো কন্ট্রাকশন হয়, আর ব্লাডগুলোই সরাসরি ভেন্ট্রিকল বা এই স্পেসগুলো থেকে লিভ করে হার্ট থেকে বের হয়ে যায়। দেখেন, দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ফিলিং দ্য ভেন্ট্রিকলস ডিউরিং ডায়াস্টোল ইজ নোন এজ এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তার মানে ডায়াস্টোলের শেষ, মানে ডায়াস্টোল যখন শুরু হবে তখন ব্লাডগুলা যে কোনো একটা চেম্বারে আসতে থাকবে। তো আমরা এখানে মূলত এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এন্ড সিস্টোলিক ভলিউম, পুরো জিনিসগুলো কিন্তু বেসিক্যালি পড়বো হচ্ছে ভেন্ট্রিকলের জন্য, রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের জন্য। এর মধ্যে আমরা বেসিক্যালি ফোকাস করবো হচ্ছে লেফট ভেন্ট্রিকলকে। আচ্ছা, তাহলে এখানে কি দেখা যাচ্ছে? যখন ডায়াস্টোল যখন এখানে শুরু হয় তখন হার্টটা একটু বড় হয়ে যায়। হ্যাঁ, তখন এখানে ব্লাডগুলো আসতে থাকে সরাসরি লেফট ভেন্ট্রিকল হচ্ছে লেফট এট্রিয়াম থেকে, আর রাইট ভেন্ট্রিকল হচ্ছে রাইট এট্রিয়াম থেকে। তো ডায়াস্টোল যখন একদম লাস্ট পয়েন্টে থাকে তখন হার্টের মধ্যে যে ব্লাড থাকে এটাকে আমরা বলি হচ্ছে, বা লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকলে যে ব্লাডগুলি থাকে সেগুলো আমরা বলি হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম, মানে ডায়াস্টোলের শেষের ভলিউমটা। এটা গাইটনের মধ্যে দেওয়া আছে হচ্ছে 110 থেকে 120 ml, আর গ্যালনে দেওয়া আছে হচ্ছে 130 ml। জাস্ট দুইটা আমরা পড়তে পারি। আর এরপরে হচ্ছে জাস্ট ডায়াস্টোলের পরপরই আমাদের শুরু হয় কি? কার্ডিয়াক সাইকেলের সিস্টোল প্রসেসটা শুরু হয়। তো ওই সিস্টোল যখন হবে তখন লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা যথাক্রমে অ্যাওর্টার মাধ্যমে এবং পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে হার্ট থেকে লিভ করবে। তো ব্লাডটা পুরোটা বের হয়ে যাবে কি? সেটাই আমাদের কোশ্চেন। দ্য ভেন্ট্রিকলস এমটি ডিউরিং সিস্টোল, ওকে, উই নো দ্যাট। দ্য রিমেইনিং ভলিউম ইন ইচ ভেন্ট্রিকল অ্যাট দ্য এন্ড অফ সিস্টোল ইজ নোন অ্যাজ এন্ড সিস্টোলিক ভলিউম। তার মানে পুরোপুরি যতটা ব্লাড ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় এসেছিল পুরোটাই বের হয়ে যায় না, এখানে কিছু পরিমাণ ব্লাড সিস্টোলের শেষও থেকে যায়। এটাকে আমরা বলি এন্ড সিস্টোলিক ভলিউম, অ্যাবাউট 40 to 50 ml। এটা হচ্ছে গাইটনের ইনফরমেশন, আর গ্যালনে দেওয়া আছে হচ্ছে 50 ml। তো এন্ড সিস্টোলিক ভলিউমটাকে আমরা কি লিখতে পারি? এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস স্ট্রোক ভলিউম। এখন হোয়াট ডাজ দ্য স্ট্রোক ভলিউম মিনস? দেখেন, আমরা এটা লিখি এন্ড ডায়াস্টোলিক ভলিউম আমরা বলেছিলাম যে কত? 110 থেকে 120 অথবা 130। তো আমরা মিনটাকে ধরলাম 130 থেকে। আর স্ট্রোক ভলিউম হচ্ছে 80 ml। স্ট্রোক ভলিউমটা আমরা একটু পরে বোঝাচ্ছি। টোটাল এন্ড সিস্টোলিক ভলিউমের পরিমাণ হচ্ছে 50 ml। এটা গ্যালনের ইনফরমেশন, গাইটনে একটু রেঞ্জে দেওয়া আছে আর কি, 40 to 50 ml। স্ট্রোক ভলিউম, দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড পার বিট ফ্রম হার্ট ইজ নোন এজ স্ট্রোক ভলিউম। মানে হার্টটা যখন একটা সিস্টোল দিয়ে একটা বিট করবে তখন হার্ট থেকে যেই অ্যামাউন্টের ব্লাডটা রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক এবং লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে যতটুকু ব্লাড হার্ট থেকে বের হবে সেটাকে আমরা পার স্ট্রোকে যতটুকু বের হবে সেটাকে আমরা বলি স্ট্রোক ভলিউম। অ্যাবাউট 70 ml অ্যাকর্ডিং টু গাইটনস, অ্যান্ড 70 to 90 ml according to Gannon's information. Ejection fraction, the fraction of the end diastolic volume that is ejected is called ejection fraction। মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের আমরা যতটুকু ব্লাড আসে তার মধ্যে থেকে আমরা বলেছিলাম যে এন্ড স্ট্রোক ভলিউমে হচ্ছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্লাড বের হয়, আর যতটুকু বের হয় না ততটুকু হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম হিসেবে হার্টের মধ্যে থেকে যায়। তাহলে স্ট্রোক ভলিউমের মধ্যে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের কত পার্সেন্ট বের হয়, মানে পার্সেন্টেজের আকারে যদি আমরা বলি সেটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। ভ্যালু কত? ইউজুয়ালি ইকুয়ালস টু দ্য 0.6
times of end diastolic volume or 60% of the end diastolic volume according to Guyton's information and 65% according to Gannon's information. The ejection fraction percentage is often used clinically to assess cardiac systolic ক্যাপাবিলিটি। তার মানে হার্টের সিস্টোলটা কতটুকু বা পাম্পিং অ্যাকশনটা কতটুকু ভালো বা খারাপ আছে সেটাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন দিয়ে বুঝে থাকি। সাধারণত ইকোকার্ডিওগ্রাম যাদেরকে করা হয় মানে হার্টের ইকো যাদের করে তাদের ক্ষেত্রে এই ইজেকশন ফ্র্যাকশনটা দিয়ে আমরা মূলত ইন্টারপ্রিটেশন করি যে হার্টের অ্যাক্টিভিটি ভালো আছে কি খারাপ আছে। স্পেশাল when the heart contracts strongly the end systolic volume may decrease to as little as 10 to 50 ml, যেটা আমরা বলেছিলাম যে একটা স্ট্রোকের পরে কন্ট্রাকশনের পরে সিস্টোলের শেষে হার্টের মধ্যে কতটুকু থাকে 50 ml থাকে বলেছিলাম, অথবা 40 থেকে 50 ml। যদি হার্টটা যদি স্ট্রংলি কন্ট্রাকশন হয় তাহলে এটা এই ভলিউমটা 10 থেকে 20 ml এর মধ্যেও কমে যেতে পারে। Conversely, when the large amounts of blood flow into the ventricles during diastole, the ventricular end diastolic volumes can become as much as 150 to 180 ml in the healthy heart। তার মানে সর্বোচ্চ end diastolic ভলিউম হতে পারে 150 থেকে 180 ml, যেটা আমরা পড়েছিলাম হচ্ছে একটু আগে 130 ml। By both increasing the end diastolic volume and decreasing the end systolic volume, the stroke volume output can be increased more than double that which is normal। তার মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউমও বেড়ে গেল, আবার এন্ড সিস্টোলিক ভলিউমও কমে গেল। তার মানে হার্টের মধ্যে বেশি ব্লাড আসতেছে এবং বেশি বের হচ্ছে, কিন্তু থেকে যাচ্ছে না। তাহলে এই যে তাহলে আলটিমেটলি বেড়ে যাচ্ছে কোনটা, স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউম কতটুকু পর্যন্ত বাড়তে পারে, মানে 2 টাইমস হতে পারে, দ্বিগুণ হয়ে যেতে পারে। ফ্যাক্টরস এফেক্টিং ইন ডায়াস্টোলিক ভলিউম। ইন ডায়াস্টোলিক ভলিউমকে কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করে এগুলো জাস্ট আমরা একবার রিডিং পড়বো। ফিলিং টাইম, ইন ডায়াস্টোলিক ভলিউম সমানুপাতিক বা প্রপোর্শনাল টু ফিলিং টাইম। ইনক্রিজড হার্ট রেট কী করে, ফিলিং টাইমকে বাড়িয়ে দেয়, কমিয়ে দেয়, যার কারণে ইন ডায়াস্টোলিক ভলিউমটাও কমে যায়। তারপর হচ্ছে কারণ ফিলিং টাইমটাই মানে ব্লাড এসে পৌঁছাচ্ছে না, এর আগে ব্লাডটা বের করে দেওয়ার জন্য সে বিট করে ফেলতেছে, তাহলে ফিলিং টাইমটা কম, দ্যাটস ওয়াই এন্ড ডায়াস্টোলিক ভলিউমটাও কমে যায়। ইফেক্টিভ ফিলিং প্রেশার, ডিগ্রি অফ পজিটিভিটি অফ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, ডিগ্রি অফ নেগেটিভিটি অফ ইন্ট্রাথ্রাসিক প্রেশার। তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার যখন বেশি থাকবে তখন বেশি ব্লাড থোরাক্সের মধ্যে আসতে পারবে বা হার্টে আসতে পারবে। আর যদি থোরাক্সের মধ্যে যদি প্রেশার বেশি থাকে তাহলে বেশি ব্লাড এখানে আসতে পারবে না। এটাই আর কি দেখা আছে। অ্যান ইনক্রিজ ইন নর্মাল নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেশার increases pressure gradient, increases venous return, increases end diastolic volume। বেশি ব্লাড আসলে হার্টের মধ্যে ব্লাডের ভলিউমটাও বেড়ে যাবে। এরপর হচ্ছে যে ইন্ট্রাপেরিকার্ডিয়াল প্রেশার, মানে হার্টের কাভারিংসের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়াম যদি চেপে ধরে রাখে হার্টকে তাহলে অবশ্যই কী হবে, এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কমে যাবে। ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মানে কিছু ডিজিজ আছে যেগুলোতে ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্সটা কম বা বেশি হতে পারে। তো আমরা কোন কোন জায়গায় কমে যায় সেটা একটু বলি। মায়োকার্ডিয়াল এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ইনফিল্ট্রেটিভ ডিজিজ, আদার অ্যাবনর্মালিটিস, ইনক্রিজিং ভেন্ট্রিকুলার স্টিফনেস, thus decreases ventricular compliance. This results in decreases ventricular filling and decreases in diastolic volume। তাহলে ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স কমে গেলে ইন ডায়াস্টোলিক ভলিউমও কমে যাবে। টোটাল ব্লাড ভলিউম এটা কমে গেলে আমাদের ইন ডায়াস্টোলিক ভলিউম কমে যাবে, টোটাল ব্লাড ভলিউম বেড়ে গেলে ইন ডায়াস্টোলিক ভলিউমও বেড়ে যাবে। কনস্ট্রিকশন অফ ভেইনস, the reduced size of the venous reservoir decreases venous pooling and increases venous return and in diastolic volume। তাহলে ভেইন যখন কনস্ট্রিক্টেড থাকবে তখন ভেইনের মধ্যে ব্লাডগুলি জমে থাকতে পারবে না। আমরা সাধারণত জানি যে ব্লাডগুলি জমা থাকে কোথায়, আর্টারিতে নাকি ভেইনে জমা থাকে, যার কারণে হার্টের মধ্যে আসার জন্য তাদের এত তোড়জোড় থাকে না। তো এই জন্য যখন ভেইনগুলো কনস্ট্রিক্টেড হয়ে যাবে তখন ব্লাডগুলি তারা ধাক্কা দিয়ে হার্টের মধ্যে পাঠিয়ে দিবে আর ইন ডায়াস্টোলিক ভলিউমটাও বেড়ে যাবে। স্ট্যান্ডিং, দিস ডিক্রিজেস ভেনাস রিটার্ন, দাস ডিক্রিজেস, যখন মানুষ বসা থেকে দাঁড়ায় তখন ব্লাডগুলি গ্র্যাভিটির জন্য নিচের দিকে নেমে যায় ভেইনের মাধ্যমে, আর এই কারণে ইন ডায়াস্টোলিক ভলিউমটাও কমে যায়। এট্রিয়াল কন্ট্রাকশন, স্ট্রঙ্গার এট্রিয়াল কন্ট্রাকশন ইনক্রিজেস ইন ডায়াস্টোলিক ভলিউম। তাহলে আমরা বলেছিলাম যে ইন ডায়াস্টোলিক ভলিউম বেসিক্যালি আমরা বা এই যে যতগুলো ভলিউম আছে সবগুলো আমরা বেসিক্যালি হিসাব করেছি ভেন্ট্রিকলের জন্য। তো এট্রিয়াল যখন কন্ট্রাকশন বাড়বে তখন ব্লাডগুলি বেশি ভেন্ট্রিকল আসতে পারবে আর ইন ডায়াস্টোলিক ভলিউমটাও বেশি হবে। ভেনাস রিটার্ন বেশি হলে ইন ডায়াস্টোলিক ভলিউম বেশি হবে। দ্য এন্ড সিস্টোলিক ভলিউম ডিপেন্ডস অন দ্য ফলোইং ফ্যাক্টরস, মানে এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে ইন ডায়াস্টোলিক ভলিউম, আর এখন আমরা পড়বো ইন সিস্টোলিক ভলিউমের ফ্যাক্টর। কার্ডিয়াক লোড, ইন ডায়াস্টোলিক ভলিউম অ্যান্ড ইন ডায়াস্টোলিক প্রেশার, ভিগর অফ দ্য কার্ডিয়াক কন্ট্রাকশন, আফটার লোড, এগুলোর কারণে ইন সিস্টোলিক ভলিউমটা এদিক সেদিক হতে পারে, বাড়ে বা কমে।
ফার্স্ট অফ অল কার্ডিয়াক লোড, অ্যান ইনক্রিজ ইন কার্ডিয়াক লোড ইনক্রিজেস ইন সিস্টোলিক ভলিউম। কার্ডিয়াক লোড মানে হচ্ছে হার্টের মধ্যে কতটুকু ব্লাড এসে জমে আছে, মানে তার লোড কতটুকু আছে। এই লোড যত বাড়বে ইন সিস্টোলিক ভলিউমটাও তত বাড়বে, কারণ লোড যত বাড়বে সেই স্ট্রোক ভলিউমের মাধ্যমে যতটুকু ব্লাডই পাঠাক না কেন, কারণ স্ট্রোক ভলিউম তো একটা নির্দিষ্ট জিনিস যেটা হচ্ছে 0.6 টাইমস অথবা 60% হবে, এটা দ্বিগুণ হতে পারে, ভলিউমটা দ্বিগুণ হতে পারে 50 আমাদের 70 to 90 বা এটা দ্বিগুণ হতে পারে 150 পর্যন্ত হতে পারে, কিন্তু বাট এটা পার্সেন্টেজটাও আমাদের 60%ই থাকবে। তাহলে এখানে লোড যত বাড়বে আমাদের এই কার্ডিয়াক এন্ড সিস্টোলিক ভলিউমটাও কিন্তু তত বেড়ে যাবে। তারপর হচ্ছে প্রিলোড, ইনক্রিজিং ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম অ্যান্ড প্রেশার ইনক্রিজেস দ্য ফোর্স অফ কন্ট্রাকশন বাই মিনস অফ ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। তার মানে হার্টের মধ্যে যখন প্রিলোড, এটা আমরা একটু কার্ডিয়াক লোড বললাম, কার্ডিয়াক লোডের আন্ডারে একটা হচ্ছে প্রিলোড, যে যখন সিস্টোল শুরু হবে, সিস্টোলের আগে হচ্ছে হার্টের মধ্যে ডায়াস্টোলটা কমপ্লিট হয়ে থাকে, এখানে ব্লাড এসে জমে থাকে, তাই তো। যখন ব্লাড অনেক বেশি থাকে তখন হার্টের যে মাসেলগুলো আছে এই ভলিউম বেশি হওয়ার কারণে মাসেল ফাইবারগুলোর লেন্থ বেড়ে যাবে। মাসেল ফাইবারগুলোর লেন্থ যখন বেড়ে যাবে, আমরা জানি ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী যে মাসেল লেন্থ যত বাড়বে সিস্টোলের সময় কন্ট্রাকশনের পাওয়ার তত বাড়বে। এটাকে আমরা ফ্র্যাঙ্ক স্টার্লিং ল মেকানিজম বলি আর কি। তখন ফ্র্যাঙ্ক স্টার্লিং ল এর কারণে ভেন্ট্রিকুলার ইজেকশনটা অনেক ফোর্সফুলি হবে, যার কারণে এন্ড সিস্টোলিক ভলিউমটা কমে যাবে। ওকে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি এফেক্টস in systolic volume, an increase in force of contraction increases stroke volume and thus decreases in systolic volume, মানে স্ট্রোক ভলিউম বেড়ে গেলে in systolic volume কমে যাবে, এটা স্বাভাবিক। Diseased myocardium cannot pump perfectly and stroke volume is reduced and thus increases in systolic volume. Afterload, an increase in afterload pressure against which ventricle pumps, মানে এটা হচ্ছে যে সাধারণত আমরা ভেন্ট্রিকল পাম্প দিয়ে ব্লাডটাকে রাইট ভেন্ট্রিকল থেকে যায় কোথায়, পালমোনারি ট্রাঙ্কে, আর লেফট ভেন্ট্রিকল থেকে যায় কোথায়, অ্যাওর্টাতে। হ্যাঁ, তাহলে এই যে এই জায়গাগুলোতে যদি প্রেশার বেশি থাকে অ্যাওর্টাতে এবং আর আমাদের হচ্ছে যে পালমোনারি ট্রাঙ্কে যদি প্রেশার বেশি থাকে তাহলে হার্টকে অনেক বেশি কাজ করে ব্লাডটাকে পাঠাতে হবে। তাহলে এখানে সাধারণত হার্ট নর্মালি ইন সিস্টোলিক ভলিউমটা তখন কী হবে, বেড়ে যাবে আর কি। রিলেশন বিটুইন ইন ডায়াস্টোলিক ভলিউম এবং স্ট্রোক ভলিউম, ইন ডায়াস্টোলিক ভলিউম বেড়ে গেলে মাইকার্ডিয়াল লেন্থ বেড়ে যাবে, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে গেলে স্ট্রোক ভলিউম বেড়ে যাবে, স্ট্রোক ভলিউম বেড়ে গেলে এন্ড সিস্টোলিক ভলিউম কমে যাবে। ওকে, ফ্যাক্টরস এফেক্টিং স্ট্রোক ভলিউম, 3 ফ্যাক্টর, প্রিলোড, আফটারলোড অ্যান্ড মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। অলরেডি এগুলো প্রায় বোঝানো হয়ে গেছে যে প্রিলোড কি, যখন ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী এখানে কী হবে, স্ট্রোক ভলিউমের পরিমাণটা বেড়ে যাবে, কারণ যখন বেশি ব্লাড থাকবে তখন মাসেল লেন্থগুলো বড় হয়ে যাবে, এটাই এখানে লেখা আছে। Myocardial contractility, this refers to ability of the heart to perform work independent of changes in preload and afterload. An increased myocardial contractility increases stroke volume, conversely a decreased myocardial contractility decreases stroke volume. আচ্ছা, এই বেসিক জিনিসটা মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়া বা কমাটাকে আমরা কি বলি, ইনোট্রফিক ইফেক্ট, ট্রপিক ইফেক্ট বলি। হ্যাঁ, তাহলে এই ইনোট্রপিক ইফেক্ট এগুলো সাধারণত প্রিলোড আপলোডের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে কিছু ড্রাগসের উপর এবং নার্ভাস সিস্টেমের উপর, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর এই ইফেক্টটা নির্ভর করে। সাথে সাথে কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলোর উপরও এটা ডিপেন্ড করে। আফটারলোড, দিস ইজ দ্য লোড অর রেজিস্ট্যান্স against which ventricle contracts. Okay, decreasing the afterload can increase the stroke volume achieved at the given preload, and an increase in afterload on the other hand can causes a fall in stroke volume. Control of stroke volume, intrinsic control of stroke volume and extrinsic control of stroke volume, দুই ধরনের কন্ট্রোল আছে। ইন্ট্রিনসিক হচ্ছে যে স্টার্টিং কার্ভ, দ্য রিলেশনশিপ বিটুইন ইনডায়াস্টোলিক ভলিউম অ্যান্ড স্ট্রোক ভলিউম is often referred to as the Starling curve. Okay, an increase in diastolic volume responding with a greater force of contraction thus produces more stroke volume. তার মানে স্ট্রোক ভলিউম যদি বাড়ে, আমরা যদি এদিকে ইনডায়াস্টোলিক ভলিউমকে ধরি আর তারপর হচ্ছে এদিকে যদি আমরা স্ট্রোক ভলিউমকে ধরি, তাহলে দেখা যাবে যে ইনডায়াস্টোলিক ভলিউম যত বাড়বে স্ট্রোক ভলিউমও তত বাড়বে, মানে এটা এরকম হবে আর কি। এটাকে আমরা বলি স্টার্লিং কার্ভ বলি, স্টার্লিং কার্ভ। ওকে, জাস্ট এরকম একটা কার্ভ পাওয়া যাবে আর কি, স্টার্লিং কার্ভ। প্রিলোড অ্যান্ড আফটারলোড, এটাও স্ট্রোক ভলিউমকে আমরা দেখেছি একটু আগে, স্ট্রোক ভলিউমকে এটা কন্ট্রোল করে। সিস্টেমিক ভেনাস ক্যাপাসিটি, এটা খুব সহজ, এটা হচ্ছে যখন আমরা শুয়ে পড়ি দাঁড়ানোর অবস্থা থেকে কম্পেয়ার্ড উইথ স্ট্যান্ডিং, তখন হচ্ছে আমাদের এই পায়ের দিক থেকে যে ব্লাডগুলো সেগুলো সেন্ট্রাল
ব্লাড ভলিউম বাড়ায় দেয়, মানে হচ্ছে হার্টের এখানে ব্লাডের ভলিউমটা বাড়িয়ে দেয়, লাংসের এখানে ব্লাডের ভলিউমটা বাড়িয়ে দেয়। আর তখন ইনডায়াস্টোলিক ভলিউমটাও বেড়ে যাবে, আর ইনডায়াস্টোলিক ভলিউম বেড়ে গেলে আমরা তো স্টার্লিং কার্বনে যে কী জানি, স্ট্রোক ভলিউমটাও বেড়ে যাবে। টোটাল ব্লাড ভলিউম এটাও কী করবে, স্ট্রোক ভলিউমটাকে বাড়িয়ে দেবে ইনডায়াস্টোলিক ভলিউম বাড়ানোর মাধ্যমে। এক্সট্রিনসিক কন্ট্রোল, এতক্ষণ পর্যন্ত এটা হার্টের এবং ব্লাডের সমস্যা ছিল বা ব্লাডের কন্ট্রোল ছিল, এখন হচ্ছে বাহিরের কন্ট্রোল করবো আমরা। ইনোট্রফিক ইফেক্ট, sympathetic stimulation has positive inotropic and parasympathetic stimulation has negative inotropic effect on heart. পজিটিভ ইনোট্রপিক ইফেক্ট মানে হচ্ছে যে আমাদের হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে গেলে স্ট্রোক ভলিউমটাও বেড়ে যাবে। আর প্যারাসিম্পেথেটিক কন্ট্রোল হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন কমিয়ে দিবে আর স্ট্রোক ভলিউমটাকে কমিয়ে দিবে। পজিটিভ ইনোট্রপিক ইফেক্ট রেজাল্টস ইন ইনক্রিজ ইন দ্য স্ট্রোক ভলিউম ফর দ্য নর্মাল ইনডায়াস্টোলিক ভলিউম অ্যান্ড ইনডায়াস্টোলিক ভেন্ট্রিকুলার প্রেশার or maintains a normal stroke volume despite an increase in afterload। তার মানে পরে আমাদের হাইপারটেনশন বা অন্যান্য কারণে যদি আফটারলোড বেড়েও যায়, সেই ডিফিকাল্টিসগুলোকেও এই ইনোট্রপিক ইফেক্টের মাধ্যমে হার্ট ওভারকাম করতে পারে থ্রু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওকে, এতক্ষণ আমরা প্রিলোড এবং আফটারলোড পড়েছিলাম। এখন প্রিলোড জিনিসটা কি এবং আফটারলোড জিনিসটা কি এটা নিয়ে একটু ডিটেলস পড়ি। প্রিলোড ইজ দ্য টেনশন, এটা একটা টান অফ দ্য মায়োকার্ডিয়াল ফাইবার্স। মায়োকার্ডিয়াল ফাইবার্সগুলো কতটুকু টান টান হয়ে থাকে অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টল, মানে কারণ এখানে আমরা জানি হার্টের মধ্যে ডায়াস্টলের মধ্যে ব্লাড আসে, যার কারণে কার্ডিয়াক মাসেলগুলো টেনসাইল হয়ে যায়, অনেক মানে টান টান হয়ে যায়। তো এটাকে আমরা বলি হচ্ছে প্রিলোড, জাস্ট বিফোর দ্য অনসেট অফ কন্ট্রাকশন। ওকে, আবারও বলতেছি আমরা, এটা ভেন্ট্রিকুলার। প্রিলোড এবং আফটারলোড যে কোনো কিছু বা যতগুলো ভলিউম বললাম আমরা সবগুলো হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার এবং লেফট ভেন্ট্রিকুলারের জন্য, বেসিক্যালি লেফট ভেন্ট্রিকুলারের জন্য। প্রিলোড ইজ দেয়ারফর রিলেটেড টু দ্য ডিগ্রি অফ স্ট্রেচ অফ দ্য মায়োকার্ডিয়াল ফাইবার্স। ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টরের উপর প্রিলোডটা ডিপেন্ড করে? এক নম্বর হচ্ছে ভেন্ট্রিকুলার ইনডায়াস্টোলিক ভলিউম, তারপর হচ্ছে ভ্যানাস কতটুকু ব্লাড এসে তার ভেন্ট্রিকুলার জমতেছে, ভ্যানাস টোন যদি টোনাসিটি বেশি হয় তাহলে বেশি বেশি ব্লাড আসবে, বডি পজিশন দাঁড়ায় আছে না শুয়ে আছে, এর ইন্ট্রাথোরাসিক অ্যান্ড ইন্ট্রাপেরিকার্ডিয়াল প্রেশার কম না বেশি, কম হলে হচ্ছে যে আমাদের এই প্রিলোডটা কম হবে, আর বেশি বেশি হলে আমাদের প্রিলোডটা কম হবে, এবং কম হলে প্রিলোডটা বেশি হবে। ইন্ট্রা এট্রিয়াল কন্ট্রাকশন, এট্রিয়াল কন্ট্রাকশন বেশি হলে ভেন্ট্রিকুলার আমাদের বেশি বেশি ব্লাড আসবে, যার কারণে প্রিলোডটাও বেশি হয়ে যাবে। ইম্পর্টেন্স, প্রিলোড ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস দ্যাট কন্ট্রোল দ্য ফোর্স অফ কন্ট্রাকশন। এমনকি এটাকে আমরা বলেছিলাম যে ইন্ট্রিনসিক কন্ট্রোল অফ স্ট্রোক ভলিউম। An increase in preload improves myocardial oxygen consumption and thus increases myocardial force of contraction, and so stroke volume and cardiac output is more. Afterload, this is the load or resistance against which the ventricle contracts। মানে ভেন্ট্রিকল থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে যাই কোথায় আমরা জানি, রাইট ভেন্ট্রিকল থেকে যাবো হচ্ছে পালমোনারি ট্রাঙ্কে, আর লেফট ভেন্ট্রিকল থেকে যাবো হচ্ছে অ্যাওর্টাতে বা অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে। তাহলে এই জায়গাগুলোতে পালমোনারি ট্রাঙ্কে কতটুকু প্রেশার আছে এবং অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে কতটুকু প্রেশার আছে, এই প্রেশারের অ্যাগেইনস্টে হচ্ছে ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে ব্লাডটাকে পাঠিয়ে দেয় হার্ট থেকে। তো এই যে এইটা জিনিসটাকে আমরা বলি হচ্ছে আফটারলোড। ইট ইজ ফর্মড বাই পালমোনারি অ্যান্ড সিস্টেমিক রেজিস্ট্যান্স। পালমোনারি হার্টের দিয়ে লাংসের দিকে হচ্ছে পালমোনারি রেজিস্ট্যান্স এবং এদিকে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলারের জন্য হচ্ছে সিস্টেমিক রেজিস্ট্যান্স। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ভেসেল ওয়াল, হার্টের ওয়ালের মধ্যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কেমন আছে? যদি রিজিড হয়ে থাকে তাহলে প্রেশার বেশি হবে, যদি কম হয়ে থাকে তাহলে প্রেশার কম হবে। ভলিউম অফ দ্য ব্লাড দ্যাট ইজ ইজেক্টেড, কতটুকু ব্লাড সে পাঠাচ্ছে, যদি বেশি ব্লাড পাঠায় তাহলে ওদিকে প্রেশার বেশি হয়ে যাবে, কম ব্লাড পাঠালে আফটারলোডটা কম হবে। Right ventricle afterload is normally negligible because the resistance of the pulmonary circulation is very low. রাইটটাকে আমরা নেগলেক্ট করতে পারি। In the case of left ventricle, the determinants of afterload are কি imposed aortic valve-এর রেজিস্ট্যান্সটা আছে ফার্স্ট অফ অল, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য মেজর ব্লাড ভেসেলস, ইলাস্টিসিটি। ইম্পর্টেন্স, the lower the afterload, the more blood that heart will eject with each contraction. ওকে, থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং। আমাদের আজকের লেকচারের মধ্যে আমরা এগুলোই পড়লাম, ইন সিস্টোলিক ভলিউম, ইন ডায়াস্টোলিক ভলিউম, স্ট্রোক ভলিউম, ইজেকশন ফ্রেকশন, প্রিলোড অ্যান্ড আফটারলোড। আমরা নেক্সট লেকচার নিয়ে আসবো হচ্ছে কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ভেনাস রিটার্ন, পাশাপাশি হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।